স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ফায়দা রাজনীতি থেকে দূরে থাকতে পারে না কিছুইতে। আইন ইতিহাসের মতো অনেক বিষয়ে দলীয় অনেকের প্রভাব পড়ে। এসব নিয়ে আজকে আলোচনা সমন। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, আছেন বিএনপি সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ATU তাজ রহমান। স্বাগত আপনাদের। জানাব মোহাম্মদ তাজুল ইসলাম, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এই সমন আপনাদের কাছে কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত, এই প্রশ্নটি করতে চাই হচ্ছে এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আপনারা এই মামলাটি আমলে নিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমলে নিয়েছে। এবং আমার রুহুল কবির রিজভী আহমেদের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এর আগেও এই বিষয়টি নিয়ে গবেষণা হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন তারাও বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা বলেছেন। সেই ক্ষেত্রে কখনো এরকমটা করা হয়নি, এবারটি কেন এরকম মামলা, রাষ্ট্রদ্রোহের মতো একটি বিষয় নিয়ে মামলা করা হলো? খালেদ সাহেব, আপনাকে ধন্যবাদ। আসলে বিচারাধীন কোনো বিষয়ে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন না করে বক্তব্য রাখাটা সাংবিধানিকভাবেই আমাদের সীমাবদ্ধতা আছে। তো এই বিষয়ে আমার জন্য আমার মনে হয় সীমিত একটি পরিসরে কথাটাকে সীমাবদ্ধ রাখাটা সঙ্গত হবে। আমরা যেহেতু বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগ সহ আমাদের একটা সম্মান বোধ রাখতেই হবে এবং না রাখার কোনো সুযোগ নেই। এখানে বিষয়টা হলো মুক্তিযুদ্ধ আমাদের বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন এবং এই অর্জনটার পিছনে ৩০ লক্ষ মানুষের রক্ত দিয়ে অর্জনটা করেছেন। এখন এই মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা স্বাধীনতার এত বছর পরে কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে কোনো বিতর্ক উত্থাপিত হোক, এটা আসলে আমাদের কারোর কাছেই এটা আমার কাছে মনে হয় যেন খুবই অনভিপ্রেত মনে হবে এবং বেদনাদায়ক বলে মনে হবে। আমরা এই সংখ্যাটি সম্বন্ধে আমি নিশ্চিত করে বলতে পারবো না সংখ্যাটি কত, আর এই সংখ্যাটা কি ৩০ লক্ষের বেশি না ৩০ লক্ষ থেকে ২ জন কম অথবা ২ জন বেশি, কিন্তু এটা নিয়ে আমার মনে হয় তো বিতর্ক করার কিছুই নয়। এবং এতে করে বৈষয়িক কোনো রকম অর্জন কোনো পার্টির জন্য যেমনি নাই, জাতির জন্য নাই। কিন্তু কেন, কি কারণে আমাদের যে জিনিসটা সেটেলড ইস্যু, সেই ইস্যুটাকে আবার নতুন করে সামনে এনে একটা বিতর্ক সৃষ্টি করার জন্য কেন প্রয়াস আমরা নেব? আমরা যেমন, আমি একটি কথা বলি খালেদ সাহেব, আমাদের অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক বিতর্কিত কথা যখন বলা হয়, যখন স্বাধীনতা নিয়ে কথা বলা হয়, স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলা হয়, তারপরে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব নিয়ে কথা বলা হয়, বিতর্কিত আপনি করতে পারেন, কিন্তু কার স্বার্থে করছেন এবং কেন করবেন? এটা কি আমাদের কাছে কষ্ট লাগার থেকে এমন কেউ ক্ষুব্ধ হয়ে তারা কিছু কিছু পদক্ষেপ নিতে পারে? আমি যে বিষয়টি একটু জানতে চাইতেছি যে ৩০ লক্ষ শহীদের বিষয়টি আমিও মনে করি যে বিষয়টি সেটেলড, এই বিষয়টি নিয়ে আসলে অনেক রকম কথা হয়েছে, কিন্তু আপনার কি জানা আছে যে এই মুহূর্তে ৩০ লক্ষ সরকার যেমন এবার ঠিক করলেন যে প্রতিটি শহীদের পরিবার ২১,০০০ টাকা ভাতা পাবেন। ৩০ লক্ষ পরিবার, শহীদের পরিবারের মধ্যে কতজন আসলে ভাতা পাচ্ছেন সেটির কি একটি সংখ্যা আছে? আমার যদ্দূর মনে পড়ে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে শহীদদের একটি তালিকা করবেন, সেটি আপনারা ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা মতে যাওয়াটা যে দাবি, সেই দাবি তো আমরা করতেই পারি, কিন্তু সেরকম কোনো উদ্যোগ তো আমরা দেখি নাই। অ্যাকচুয়ালি কোনো অ্যাকাউন্টিং ফিগার কারো কাছে আছে বলে আমার জানা নেই, অথবা অ্যাটলিস্ট আমার কাছে নাই। কিন্তু আমরা এই জিনিসটা স্বাধীনতা সরকার থেকে কতজন ভাতা নিচ্ছে লগ্ন থেকে আমরা জানিয়ে আসছি এবং সেটাকে আমরা বিশ্বাস করে আসছি এবং সেই বিশ্বাস নিয়ে আজকে আপনি সবচেয়ে বড় যে কথাটি বলেছেন না, কিন্তু এই বিষয়টি জনাব তাজুল ইসলাম, আপনি অনেকগুলি বিষয় নিয়ে প্রশ্ন অনেক সময় তুলে থাকেন। আমার একটি দাবি থাকবে সংসদ সদস্য হিসেবে আপনার কাছে, সবসময় সব সংসদ সদস্যকে আমরা পাই না, যে আসলে কতজন শহীদের পরিবার আসলে ভাতা পাচ্ছেন এবং যারা পাচ্ছেন না, যদি এটি সংখ্যাটি ৫ লক্ষ হয় তাহলে ২৫ লক্ষ পাচ্ছেন না, যদি ২৫ লক্ষ হয় তাহলে ৫ লাখ পাচ্ছেন না। সেই 5 লাখ কেন পাচ্ছেন না, সেই দাবিটি জনগণের পক্ষ থেকে জানাতে। এখন এখানে যদি আমি একটু সংক্ষেপে একটা মিনিট কথা বলি, যেমন এদেশের মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে তো ভিক্ষা করানো হয়েছে, এদেশের মুক্তিযোদ্ধারা রিক্সা চালাইছেন এবং রাজাকার বলে অনেকে গর্ববোধ করেছেন। তো আমরা সেই দেশের নাগরিক, এখন সে দেশে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং মুক্তিযুদ্ধের আমাদের সবচেয়ে
স্পর্শকাতর সম্মানিত স্থানগুলোকে অমর্যাদাশীল করার জন্য যত রকম প্রচেষ্টা, এটা তো একটা দীর্ঘকাল হয়েছে। এবং মুক্তিযুদ্ধের আজকে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরেই প্রথম এই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলাকে, স্মৃতিচিহ্নগুলাকে, তারপর মুক্তিযুদ্ধের সাথে আমার যতদূর মনে পড়ে যে মুক্তিযুদ্ধ তুলে ধরার, অর্থাৎ এটা আবিষ্কার করা এবং আমার খুঁজে যতদূর বের মনে করে পড়ে যে সম্মানিত। এটি খুব অতি সরলীকরণ হচ্ছে কিনা, কারণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টি বেগম খালেদা জিয়ার সময়ে করা হয়েছিল। মুক্তিযুদ্ধের এখানে আমি খুব বিতর্ক না করলে একটি কথা আমাকে বলতেই হবে, মুক্তিযুদ্ধের বিরোধী যারা বিরোধিতা করেছেন তাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করা হয়েছে। এখন সেখানে কোন উদ্দেশ্যে করা হয়েছে, আপনি সেখানে এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম যে স্বাধীনতা বিরোধীদেরকে দিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীর পদাসীন করা হয়েছে। তো এখন সেক্ষেত্রে স্বাধীনতা বিরোধীদের করা হয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, অন্য প্রসঙ্গ হবে, কারণ এটা এস্টাবলিশ জিনিস। যারা স্বাধীনতা বিরোধীদের যিনি নাকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বঙ্গবন্ধু না করে তো এদেশের আপনার মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যম দিয়ে হাজার হাজার ইন্ডাস্ট্রি দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মর্যাদা দিতে পেরেছেন। এবং আমরা যে 96 সনে ক্ষমতায় আসার পরে, একটা সেকেন্ড শেষ করি, 96 সনে ক্ষমতা আসার পরে এই যে মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে এনে তাদেরকে ভাতা দেওয়া এবং তাদেরকে বিভিন্ন দান অনুদান দেওয়া, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলোকে আবিষ্কার করা, প্রতিষ্ঠিত করা, এটার জন্য মন্ত্রণালয়ের দরকার হয় নাই। এখন আপনি বৈষয়িকভাবে বাহ্যিকভাবে আপনি কিছু মন্ত্রণালয় করাটাও ঠিক হয় না, ঠিক হয় না এটা আমি বলি নাই। আমি বলছি এটার প্রয়োজন, এটা ছাড়াও করা সম্ভব ছিল। আপনি মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানানোর জন্য আর রাজাকারদেরকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য যদি এই উদ্দেশ্যে করে থাকেন, যদি যারা তখন বলেছিল, তাহলে সেটাকে আমি সে বিতর্কে আমি যেতে চাই না। আপনি যেতে চান না, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। বেগম খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সংসদীয় বিরোধী দলের নেত্রী ছিলেন 2 বার। তিনি সাধারণ কোনো নাগরিক নন, তিনি একটি বাংলাদেশের বড় দলের প্রধান। আমি তার কমপক্ষে অনেক ভাষণ শুনেছি, গণাগন্তি নাই। জাতির উদ্দেশ্যে দেয় তার অনেকগুলি ভাষণের মধ্যে আমি অনেকবার তাকে বলতে শুনেছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লাখ মা বোনের কথা তিনি উল্লেখ করেছেন, 30 লাখ শহীদের কথা তিনি উল্লেখ করেছেন বারবার, মানে কতবার সেটি জানি না, আমার অনেকবারের কথা মনে আছে। সেই সময় তার মনে কখনোই প্রশ্ন দেখা দেয়নি। হঠাৎ করে 21শে ডিসেম্বর 2015 স্বাধীনতা যুদ্ধের 44 বছর পরে প্রশ্ন বেগম খালেদা জিয়ার মনে কেন আসলো? আপনাকে ধন্যবাদ এই প্রসঙ্গে আজকে আলোচনা নিয়ে আসার জন্য। অনেকগুলি কথা বলেছেন। আপনি আমার প্রশ্নের উত্তরটা যদি আগে আপনার প্রশ্নের উত্তরটা আমি দেই যে বেগম খালেদা জিয়াকে ওই দিন বলেছিলেন যে মুক্তিযোদ্ধা 3 লাখ, 5 লাখ, 7 লাখ, বলেন নাই। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে প্রকৃত মুক্তিযুদ্ধের সময় প্রকৃত কতগুলি মুক্তিযোদ্ধা মারা গিয়েছে, সেগুলির একটা তালিকা থাকা দরকার। না, সেটা তিনি বলেন না। তিনি বলেছেন এটা নিয়ে অনেক বিতর্ক আছে, প্রশ্ন আছে। আমার বক্তব্য হচ্ছে যে উনি নিজে যেখানে বক্তৃতায় অসংখ্যবার এটি উল্লেখ করেছেন, তার মানে কখনো প্রশ্ন আসে নাই। 2015 সালের 21শে ডিসেম্বর এসে তার কাছে কেন প্রশ্ন তো 2015 সালে এসে তো এই মনে তার প্রশ্ন আসে নাই। কথাটা এর আগে বেগম জিয়াকে কখন আপনি বলতে শুনেছেন? এই নিয়ে আগে বলে নাই। আমি বলতে কথাটা তো উনি বলেন নাই 3 লাখ, 4 লাখ, 5 লাখ উনি বলেছেন না। তিনি বলেছেন যে আপনাকে একটা প্রশ্ন করি, তিনি বলেছেন যে এটি নিয়ে বিতর্ক আছে। বিতর্ক আছে না? বিতর্ক বেগম জিয়ার মনে কি এটি নিয়ে কোনো বিতর্কের আভাস আপনি এর আগে কখনো পেয়েছিলেন? বেগম জিয়ার মনে কেন? এই বিতর্ক তো সবার মনে থাকতে পারে। না, এটা বেগম জিয়ার মনে কখনো ছিল না? বেগম জিয়ার মনে ছিল না, এখনো নাই। আমার মনে ছিল না, এখনো নাই। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, জি, এই 30 লক্ষ সংখ্যাটা, আমার কথা বলতে চাই, 30 লক্ষ সংখ্যাটা কবে নির্ধারণ হয়েছিল? আমি বেগম জিয়ার মুখে অনেকবার শুনছি। বেগম জিয়ার কথা আমি বলতে চাচ্ছি। আমি বেগম জিয়ার কথা বলতে চাচ্ছি। আপনার কাছে প্রশ্ন করতে আমার প্রশ্নের উত্তর দেন। জি, যে এই 30 লক্ষ এই সংখ্যাটা কবে এই সংখ্যাটা এসেছিল? আমি আপনাকে সংখ্যাটা আমি বলি, আমি একটা সংখ্যাতে কথা না, আমি বলি, জি, এই সংখ্যাটা 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডনে হোটেলে যাচ্ছিলেন, ঠিক আছে, কিন্তু তখন উনি বলেছেন। না, এখন আমি ওই যুগে উনি 3 লাখের কাছে 3 মিলিয়ন না 3 লাখ সেটা আমি বলতে চাচ্ছি না। আমার কথা হলো সংখ্যাটা কিন্তু তখনের বলা। জি, বঙ্গবন্ধু বলেছেন, বঙ্গবন্ধু যখন দেশে আসেন, আমি বিতর্কে যাচ্ছি না। বিতর্ক করছেন আপনি। আপনি আমার প্রশ্নের সরল উত্তর দেন হাবিব ভাই। আমি সরল উত্তর দেই। আমি প্রশ্নটা সরল করে করি। আমার ব্যর্থতা, আমি প্রশ্ন সরল করে করতে পারছি না। আমার কথা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসংখ্যবার তাদের রাষ্ট্রীয় ভাষণে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংখ্যাগুলি উল্লেখ করেছেন। কোন বিতর্ক, কোন প্রশ্ন তারা কখনো তুলেন নাই। এখনো তোলেন। 2015 সালের 21শে ডিসেম্বর এই প্রশ্নটি তুলেছেন। এখনো তো বেগম কেন? সেটি কি বিএনপি তার রাজনৈতিক
কোনো মোড় বা কোনো আদর্শ পরিবর্তন করছে, নির্ধারণ করছে? না তা করবে কেন? না এইটি কি না না হঠাৎ করে বলা? না এটা কি বলতে পারেন? না, আমি এটা কি আমি হঠাৎ করে আমি বলা? দাবি না, হঠাৎ করে না। উনি যেটা বলেছেন, আমি এই দেশের সাধারণ নাগরিক হিসেবে বলতেছি, আপনি যে প্রশ্ন তাকে করেছেন জি, যে 30 লক্ষ মানুষ মারা গেছে, সব উনি বলতে পারবেন যে কত লক্ষ বেগম মানুষ জিয়া এটি বলেন নাই। আছেন? হাবিব ভাই, উনার কথা তো আপনাকে বলে উনার লাভ না, নাই। বেগম জিয়া এটা সরকার বলে না, বলতে বেগম জিয়া একদম স্পষ্ট বলছেন এটা বিতর্ক আছে। বিতর্কটি তার মনে কেন না আসলো? বিতর্ক কোনটা এবং আছে? এটা যদি না, না, coincident এখানে বলতে বিতর্ক কোনটা? বিতর্ক মুক্তিযোদ্ধাদের নামের তালিকা নিয়ে, মুক্তিযোদ্ধার নিয়ে, সংখ্যা নিয়ে। আজকে আমি বলি বাংলাদেশে কতজন মুক্তিযোদ্ধা মারা গেছেন? আমি বলি আমি বলি আমরা বেগম জিয়া যে কি বলেছেন সেটি আবার একটু শুনতে পারবো কিনা, এটা একটু আমরা একটু দেখি যে এটি শুনতে পারি আপনার কিনা। শোনা আমাদের লাগবে না, কাছে আমি আপনাকে বলতেছি। না, আমি আবার শুনি যে না উনি কি শোনা বলছেন। লাগবে না, আমি আপনাকে বলি যে আজকে মুক্তিযোদ্ধার তালিকা জি। এই যারা মারা গেছে, আমি আজকে এখান থেকে আপনার যদি এই কথাটা উঠলো, আমি আজকে দাবি করতে চাই যে যারা বাংলাদেশে কোনোদিন মুক্তিযোদ্ধারা করে নাই, জি, এর জন্য মুক্তিযোদ্ধা না করে যারা মুক্তিযোদ্ধার এটা- সার্টিফিকেট নিয়ে এটা 75 থেকে 96 সাল পর্যন্ত 75 আওয়ামী লীগ- নিয়ে আমি 75 থেকে 96 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমি সেটা ক্ষমতায় বলতে ছিল চাচ্ছি না না। বলে এই আমি বলতে দায়িত্ব চাচ্ছি না, এই দায়িত্ব শুধু এবং বিএনপি জাতীয় পার্টিকে নিতে এই হবে। দায়িত্ব সবার। এই দায়িত্ব বিএনপি এই এবং জাতীয় দায়িত্ব পার্টিকে নিতে 72 হবে। থেকে শুরু করে আমি বলি 96 সালে পরে না, না, সেটি অনেক 72 কঠিন হয়ে থেকে গেছে। শুরু করে সবাই বলবো যে এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করে নাই, অনেকে ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে সচিব হয়েছেন, অনেক বড় বড় তারা পদে অধিষ্ঠিত হয়েছেন এবং এবং যেই মুক্তিযুদ্ধ আশঙ্কার নিয়েছেন। কথা আসলে তাজুল ভাই আজকে সেই বলছিলেন যে জায়গাটা সেই যেতে কারণে হবে। মুক্তিযুদ্ধ করছে। সেই জায়গায় তারপর দেখেন সেই জন্য আজকে মুক্তিযুদ্ধ তাজুল আন্দোলন ভাই যে করেছে। কথাটা বলেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দরকার ছিল, মুক্তিযুদ্ধ এত বড় একটা, যেটা আমার অর্জন, হাবিব ভাই, একটু সেখানে একটা মুক্তিযুদ্ধ second। আমি এটা- শেষ করি। এটা আমি বলি নাই। মুক্তিযুদ্ধ আমি এটা বলি মন্ত্রণালয় না। খরচ না, দরকার আপনি ছিল না। আমার কথাকে মুক্তিযুদ্ধ ভুল খরচ বলে কি বললে তো রাজাকার আমাকে করা কথা হয়েছে? বলতে হবে। না না, আপনি- আপনার আমি কথাটা এটা ঠিক বলি না। না। না, আমার কথা শেষ করতে আমার দেন, কথা আপনার কথা শেষ ব্যাটিং, কথা আপনি বলুন, এটা আমি বলুন। আপনাকে বলি। জি, ভাই, ভাই, আমি যা বলি না তা বলবেন কেন? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খোলার দরকার নাই মানে বাংলাদেশ আমার প্রধান অর্জন এই কথা আমি মুক্তিযুদ্ধ। বলি না হাবিব সাহেব, আপনিও বলতে পারেন না, না। আপনি No, বলেন you কি? cannot say like this। না, না, আপনি আমি বলছেন বলছি না, যে ভাই, এটা আমি একটা সালাও। কথা বলি। আমার মনে হয় রং যে ইন্টারপ্রিটেশন না, করা উচিত আমি না। interpret আপনি wrong আচ্ছা, আমার আচ্ছা। সামনে বসে কথাকে আমি রং করার মানুষ না। না, আমি হাবিব বলি ভাই, আপনি রং ঠিক করছেন বলছেন, তো, no। আপনি করছেন। You are আপনি doing- আমি বলি- আপনি বলেছেন যে রাজাকারদের দিয়ে বা স্বাধীন মুক্তিযুদ্ধ বিরোধী দিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করা হয়েছে, এই কথা আপনি বলতে পারেন? এটা বলছি তো, এটা সত্যি তো। অবশ্যই কাকে অসম্ভব। মন্ত্রী বানানো হয়েছে? Who is he? অসম্ভব। What is his তারপরে আমি background? আপনাকে Whether বলি, he was a মুক্তিযোদ্ধা? অসম্ভব। Did he was- কার কথা বলছেন আপনি? অসম্ভব। জনতা দল কাকে ইসলাম বলেন? যিনি নাকি জনতা দল ইসলাম, কার কথা বলছেন? যাতে মুক্তিযোদ্ধা কার কথা মন্ত্রণালয় বলছেন? থাকে। কার আমি কথা? আমি তো নামটা এই মুহূর্তে মন্ত্রী ও, মনে করতে পারছি। মুক্তিযোদ্ধা কিন্তু সে আপনি যিনি নাকি আচ্ছা, আচ্ছা আমি আপনার নামটা একটু মনে করতে না, পারবেন। রেজাউল ভাই, রেজাউল যিনি করি। নাকি যিনি আমি বলি রেজাল্ট করি। হ্যাঁ, আপনাদের লোক আপনি তো বলতে পারবেন, কিন্তু কেন সে আপনি বলতে লোকটা পারবেন কে? না কেন? Whether he was a freedom fighter? কোথায় ছিল সে? কি কোথায় ছিলেন? সে কি রাজাকার ছিল? আচ্ছা, রাজাকার আমরা ছিল আমরা বলে আমরা তো আমি আমরা বলি। আমরা আমরা বলি আমরা একটু বিরতি নিতে হবে। বিরতি নেওয়ার আগে মানে তাদের একটু কথা- তাজ, না, না, একটু হাবিব তাজ, ভাই, আপনি যদি আপনি যদি কথা ঠিক হয় না। শুরু করেন, আপনার কাছে আমরা আবার ফিরবো। যে আপনি কি ফিরে মনে আসি, করছেন? ফিরে- না, সত্যি ফিরে কথা আসি। বলেন। আমার মনে হয় যে বলবেন। ফিরে আসি আমরা কথা বললে এটি সুবিধা হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব এটি তাজ আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে এই শহীদের সংখ্যা এবং অন্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক মামলা আর এগুলি বাংলাদেশের আর দরকার আছে কিনা? আপনি থ্যাংক ইউ আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা যারা দেখতেছেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন যেটা বলেছেন, আমি মনে করি আপনি যেটা বলেছিলেন এটা একটা সেটেলড ইস্যু। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের এটা একটা সেটেলড ইস্যু। বঙ্গবন্ধুর পরে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় মরহুম জিয়াউর রহমান ছিলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন, এরপরে 2-3বার ছিলেন বেগম খালেদা জিয়া। তখন এই ইস্যুটা নিয়ে মুক্তিযুদ্ধে কতজন শহীদ সেটা নিয়ে কোনো ইস্যু হয় নাই। হঠাৎ করে এই ডিসেম্বরে হলো, এটা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু সেটেল ইস্যু, আমাদের মনে হয় এটা নিয়ে আমাদের ডিসকাশন বা সমালোচনা বা কোনো ধরনের বড় কোনো ইস্যু আনা কারো পক্ষে ঠিক না। আমি শুধু আপনাকে একটি তথ্য দিতে চাই, এটা হাবিব ভাইকেও আমাদের ইয়ে থেকে একটু হাবিব ভাই যদি একটু শুনেন যে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফেরার আগেই আসলে রাশিয়া, ভারত সহ পৃথিবীর একাধিক সংবাদ সংস্থা 30 লাখ শহীদ হওয়ার সংবাদ দিয়েছে। পাকিস্তান নীতি নির্ধারকরা অন্তত 30 লাখ বাঙালি হত্যার লক্ষ্য নিয়ে অপারেশন সার্চলাইট করেছিল। এমন প্রমাণ পাকিস্তানের সরকারি বেসরকারি নথিপত্র বই থেকেও প্রমাণ পাওয়া গেছে। পাকিস্তানের বই নথিপত্র আপনি নিশ্চয়ই বলবেন, আমি এটি এখন যেহেতু এটা সেটেল ইস্যু, উনি রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার প্রত্যেকটা বাণীতে কিন্তু দিচ্ছেন 30 লক্ষ শহীদের প্রত্যেকটি ভাষণে এবং উনি খুব প্যাশনেটলি সেগুলি ভাষণ দিয়েছেন। এখন হঠাৎ করে ওটা নিয়ে উনি 2015 সালের 21 ডিসেম্বর একটা কথা হলো দ্যাটস রাইট। এখন এই মুহূর্তে করা হয়েছে যখন বাংলাদেশের পাকিস্তানের সাথে একটা টানাপোড়েন চলতেছে, আমাদের যুদ্ধ নিয়ে, স্বাধীনতার যুদ্ধ নিয়ে পাকিস্তান যখন আমাদেরকে মানে উদ্ধত্তপূর্ণ এবং রাজাকারদের নিয়ে উদ্ধত্তপূর্ণ বিহেভিয়ার করতেছে, তখন করা হচ্ছে। আমি মনে করি এটা একটা অন্যায় এবং অগ্রহণযোগ্য। বাট সাথে সাথে আরেকটা জিনিস মনে করি, বেগম খালেদা জিয়ার এই কথাটা কতটুকু
রাষ্ট্রীয় দুহু সেটাও দেখে নিতে হবে। এটাও যেন কোনো রাজনৈতিক চাল না হয়। আমাদের রাজনৈতিক দলের বিভাজনের জন্য যেন আরেকটা ইস্যু মুক্তিযুদ্ধ ভার্সাস মুক্তিযুদ্ধ ছাড়াও যেন না হয়। কারণ বিএনপির নেত্রীর হাজবেন্ডও কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনিও কিন্তু এই 30 লক্ষ শহীদ নিয়ে কথা বলেন নাই। উনি কেন বলেন, তার চেয়ে বেড়ে বলেছেন কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। উনি তো আরো ফার্দার গেছেন। তো এখন ওনাদের দলের পলিসি কি, জামাতরে খুশ করার জন্য, নাকি একটা কথা বলা হয়েছে বিভিন্ন বইতে ছিল, ওটা ধারাবাহিকতা গয়েশ্বরচন্দ্র নিয়ে আসছে, কিন্তু নিয়ে আসলে সেটা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা তো ঠিক হবে না। মুক্তিযুদ্ধ নিয়ে সেটেলড ইস্যু, শহীদদের নিয়ে। ওনার হাজবেন্ড একজন মুক্তিযোদ্ধা, হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, এবং রিনার একজন ফ্রিডম ফাইটার, এবং ওনারা তো স্বীকার করে উনি একজন স্বাধীনতার ঘোষণা করেছিল। সেটা বলে যদি হয় তাহলে ওনার স্বামীও তো সেই 30 লক্ষ নিয়ে কথা বলেন। অবশ্যই অবশ্যই তিনি এই কথা বলেন। এবং আমি সাক্ষ্য দিতে চাই যে বেগম খালেদা জিয়া এর আগে যতগুলি সময়ে মুক্তিযুদ্ধের বিষয়ে, শহীদদের বিষয়ে কথা বলেছেন, উনি অনেক প্যাশনেটলি 30 লক্ষ শহীদের কথা বলেছেন। মুক্তিযুদ্ধের পক্ষেই উনি সবসময় তার উনি অবস্থান বলেছেন, ছিলেন। এখনো বলছেন, ভবিষ্যতে ক্ষমতা আসলে বলবেন। আমি জানি না ভবিষ্যতে বলবেন কিনা হাবিব ভাই, অবশ্যই আপনি বিতর্কটি কেমনে সেটেল করবে সেটা জানি না। যাই হোক, এটিও যেই বিতর্ক উনি তৈরি করছেন, এটি তাজ রহমান, আপনাকেও ধন্যবাদ। আমি একটু জনাব তাজুল ইসলাম আপনার কাছে আসি। 14 ডিসেম্বর, এইবারের 14 ডিসেম্বরে যখন বেগম জিয়া নেতৃত্বাধীন দল বুদ্ধিজীবী, হাবিব ভাই আমি ভুল করলে আপনি আমাকে সাহায্য করবেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিদের প্রতি শ্রদ্ধা জানালেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কথা বলেন, বিবৃতি দিলেন, তখন সরকার থেকে বলা হলো যে আসলে যারা শহীদদের হত্যা করেছে তাদের পক্ষ থেকে এরকম কথা মানায় না, তারা এরকম কথা বলতে পারবেন না। তো তারপরে যখন আবার গয়েশ্বরচন্দ্র রায় একটা উল্টা কথা বললেন, তখন আবার আপনারা বললেন এই কথাটা বলা ঠিক হলো না, বা এটা রাষ্ট্রদ্রোহ হলো। তারা আসলে কি করবেন? আপনারা তাদের কোন কথাটা শুনতে রেডি? আপনারা তো আসলে বিএনপিকে বা বিএনপির মতো বা আপনাদের বিপক্ষে যারা আছে তাদেরকে আসলে কোনো কথাই আসলে বলতে দিচ্ছেন না। আসলে কি কথাটা এরকম, 14 ডিসেম্বরে যখন তারা সম্মান জানালেন তখন কিন্তু আপনারা বললেন যে আমাদের কাছে এটা আসলে সরকারি কোনো প্রেস রিলিজ ছিল না, কিন্তু এটা সরকারি দলের পক্ষ থেকে এরকম বক্তব্য আসাটা কি অসঙ্গত? যারা মুক্তিযুদ্ধ করেছেন, অথবা যখন নাকি বুদ্ধিজীবীরা যখন নির্বোধের মতন নির্বোধের মধ্যে বক্তব্যটা পরে, সেটি 21 ডিসেম্বরের পরে, কিন্তু 14 ডিসেম্বরে আপনারা সেটিকে সমালোচনা কেন করলেন? আমি একটা কথা বলি, আমরা কি আপনাদেরকে গত 40-44 বছর দেখি নাই? আপনার হৃদয়কে আমি অনুধাবন করার মতন কি বোধ শক্তি আমি কি হারাই ফেলছি? আমরা কি দেখি নাই কিভাবে রাজাকারদেরকে নিয়ে অথবা স্বাধীনতা বিরোধীদের নিয়ে মুক্তিযোদ্ধাদের অথবা মুক্তিযুদ্ধের সমস্ত শক্তির উপরে কিভাবে দোর্দণ্ড প্রতাপ আপনারা দেখিয়েছেন? কিভাবে আমরা কি এটা দেখি নাই যে কিভাবে বুদ্ধিজীবীদেরকে অসম্মান করা হয়েছে, কিভাবে স্বাধীনতার সপক্ষের লোকদেরকে আপনার মনে করেন অপমান অপদস্থ করা হয়েছে? এখন এত অপমান অপদস্থের পরে আজকে যদি গোটা করে যেখানে আবার স্বাধীনতা, আপনি যখন আবার যখন নাকি 14 ডিসেম্বর আপনার একটা বয়ান, জনাব তাজুল ইসলাম, এটা আপনার একটা বয়ান। বিএনপি তো অনেক মুক্তিযোদ্ধা আছে, বিএনপির মুক্তিযুদ্ধের মধ্যে অনেক বীর মুক্তিযোদ্ধা আছে বিএনপির মধ্যে, এটা আমি এইগুলার ব্যাপারে কোনো দ্বিমত করব না, এক্ষেত্রে নিয়ে আমার কোনো বিতর্ক করব না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গেছেন, এই ব্যাপারে আমি কোনো বিতর্ক করতে চাই না, কিন্তু আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহু সাহাবায়ে কেরামরা ছিলেন যারা নাকি ইসলাম কতল করার জন্য পরবর্তীতে এখন এরকম ঘটনা তো নতুন কিছু নয়। এখন ঘটনাটা হলো এখন আপনি মনে করেন যে একটাকে সেটেল ইস্যু বলবেন আর একটাকে সেটেল ইস্যু বলবেন না, এটা করে তো হয়তো তর্কে জেতা যাবে, কিন্তু আপনি আমি কি আমার অনুভূতিটা ব্যক্ত করতে পারবো না? আপনি যদি আপনার হৃদয় থেকে, আপনার ভালোবাসা থেকে, আপনার মমত্ব থেকে আপনি করেন, তাইলে কি এই কথাটা কি আপনি আবার পরবর্তীতে প্রমাণিত হয়ে যাইল না? যখন গয়েশ্বর রায় যেটা বললেন যে বুদ্ধিজীবীরা নির্বোধের মতন মারা গেলেন, তো এখন এই কথাটা আমি খালেদ সাহেব একটা জিনিস বলি যে এখানে কি তাইলে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দরা এরকম প্রেডিকশন করেছেন, আমি বলবো যে এরকম ধারণা করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তাইলে কি তাদের ধারণাটা কি পরবর্তীতে উনারা আবার প্রমাণ করে দিলেন? এই প্রশ্নটি জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে ছুটে দিতে চাই। এখানে আমি তর্কে জিততে চাই না, কিন্তু আমার কাছে সত্য কথাটাকে আমি আমার অনুভূতির কথাটা যে কথাটা বললেন, জি তাজুল ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে ভাই আমার ছোট্ট একটা গল্প বলতেই হবে, যদি খুব সত্য ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিএনপির ভিতরে যারা ওই সাধারণ ওমর, এরা ওই মুক্তিযোদ্ধা আন্ডু রাজাকার আর মুক্তিযোদ্ধা হানিফ রাজাকারের মতো মুক্তিযোদ্ধা ছিল না, আওয়ামী লীগের মতো থাকতে পারে। সেটা কি, স্বাধীনতা যুদ্ধের সময় দেশে ছিল খুব অভাব, আন্ডু আর হানিফ গরিব মানুষ ছিল, তখন দেশে কাজ ছিল না, তো ওদেরকে রাজাকার ডাকছে এলাকার ওই যে কিছু মানুষ, তোরা আয় কাজটা না, আমরা একটা কাজ দিই, কি কাজ, রাইফেল দিয়ে পাহারা দিতে হবে।
বৃষ্টি পাহাড় দিতে একদিন মনে করছে গেছে তো যে বাড়িতে ওর মার আবার একটা বাড়িতে কাজ করতো, সেখানে আবার গিয়ে সেই বাড়িতে কিছু চুরি টুরি করছে, করার পর ধরা পড়ছে, ধরা পড়ার পরে পিটান টিটান দিয়েছে, দেওয়াটার পরে লাস্ট তোর চুরি করতে আসলি কেন, তুই রাজাকারি গেল, রাজাকারটা তো আর কিছু না, আমার খাবার নাই, আমি টাকা দেবে 50 টাকা করে আমি গেছি সংক্ষেপে শেষ করতে। সেখানে তারপর তাদেরকে ধরে পিটাইটা বুঝা পরে তাদেরকে প্রেসারে রেখে ওই আন্ডু এবং ওই হানিফ রাজাকারকে দিয়েই কিন্তু পরবর্তী সময়ে ওই রাজাকারদের ক্যাম্প আক্রমণ করা হয়েছিল। তো আওয়ামী লীগের মধ্যে ওরকম মুক্তিযোদ্ধা আন্ডু রাজাকার মুক্তিযোদ্ধা অথচ রাজাকার নাম ঘোষাতে পারে নাই, আওয়ামী লীগের ভিতরে থাকতে পারে। তো জিয়া রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা, প্রথম থেকে গিয়েছিল, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে উনি যুদ্ধে মাঠে নেমেছিলেন। তো এই সমস্ত বলে বিএনপিকে খাটো করার, আর আপনি যে কথাগুলো বলছেন বেগম খালেদা জিয়া নিয়ে আজকে যে কথা বলতে চাই, হাবিব ভাই আমি একটু বলতে চাই যে জিয়াউর রহমান যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন সেইটি কি বিএনপি গর্ব করে স্মরণ করে? অবশ্যই গর্ব করে স্মরণ করে। সেটার সাথে কনফ্লিক্ট আছে যে যারা মুক্তিযুদ্ধের সাথে একদম সরাসরি ভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের সাথে যে আপনারা একসঙ্গে উঠা বসা করেন, তাদেরকে মন্ত্রী করেন, সেই পদটা তাদেরকে দেন, সেটা তো একটা প্রেক্ষাপটে সেটা ধরেন কিছু লোককে করতে হয়েছিল। কিন্তু কেন শুনেন, মানে 200 শাহজিকে বঙ্গবন্ধু কাছে নেন নাই, শাহজাদকে বঙ্গবন্ধু কাছে নেন নাই, মানে কিভাবে কাছে নেন নাই, কাকে বলে? বের করে দিয়ে তার সবকে মন্ত্রী বানায় নাই, করে নাই। আপনার ভুট্টোকে এই বাংলাদেশের ভুট্টোকে লাল গাছে সম্বর্ধনা দেয় নাই, দেয় নাই, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে না। এখানে শোনেন, আপনারা যে কথাটা বলছেন তাদুল ভাই, আজকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা মামলা বন্ধ দিলেন। হ্যাঁ, বেগম খালেদা জিয়া তো বলেন নাই, তারপর জোর করে আজকে বেগম খালেদা কি বলেছেন আমরা একটু শুনি। বেগম খালেদা কি বলেছেন আমরা একটু শুনি তো, বেগম খালেদা আসলে কি বলেছেন। এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। 21শে ডিসেম্বর মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ ও বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, এটুকু যথেষ্ট হবে যে কত, আবার বলেন তো কি বলেছেন? ঠিকই আছে, কি বলেছেন উনি কি বলছেন? সংখ্যা কমের কথা বলছেন উনি, বিতর্ক হতে পারে, বেশি হতে পারে, উনি 30 লাখ 31 লাখ হতে পারে, উনি তো বলেন না যে 7 লাখ 5 লাখ 30 লাখের কম হয়েছে, তা তো বলেন না উনি। তারপরে আমার প্রশ্নটি ছিল যে বিতর্কটি আছে, এই কথাটি বেগম জিয়ার, যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তা 2 বার বিরোধী দলের নেতা ছিলেন, তার বিতর্কটি আছে। এই উপলব্ধি 2015 সালে এই উপলব্ধি না, উনি বলছেন যে উনি তারপর খালি ওইটুকু না, এখন আর তারপর কথা বলতে প্রকৃত এদেরকে লিস্ট করা হোক এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। আচ্ছা, যাই হোক, আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না। আমার এই বিষয়ে একটা কথা বলতে চাই, আজকে যে বেগম খালেদা জিয়া দেশদ্রোহী মামলা হয়, বক্তৃতার কথায় পাকিস্তানের সাথে পাকিস্তান যখন আমাদের কূটনীতিকদের বহিষ্কার করতেছে, পাকিস্তান যখন আমাদেরকে কূটনীতিকদের বহিষ্কার করতেছে এবং যখন পাকিস্তানের সঙ্গে এটা কি দেশদ্রোহী মামলা হয়? আমি আপনাকে বলি, পাকিস্তান যখন আমাদের কূটনীতিবিদদের বহিষ্কার করতেছে তার রাষ্ট্র থেকে, সে বলতেছে যে এখান থেকে চলে যেতে হবে। পাকিস্তান যখন আমাদের সমালোচনা করতেছে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের রায়ে যাদের ফাঁসি হয়েছে তাদের সম্পর্কে, তখন সেই সময় এরকম একটা কথা বলা কারো অনুভূতিতে আঘাত দিতেই পারে। রাষ্ট্রদ্রোহ মামলা হয় কি হয় না সেটা আদালত করতে হবে, তো কোন ব্যক্তি করতে পারে না, রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন লাগবে, এটার বিরুদ্ধে। তাহলে আজকে বাংলাদেশে যত কথা, জিয়া রহমান যখন শহীদ কি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাকে তখন পাকিস্তানের চর বলা হয়, এটা সত্য কথা। মামলা করা উচিত, আমরা মামলা এই সরকার যেভাবে মামলা করতেছে, তো সবকিছু নিয়েই এত বাড়াবাড়ি এটা ঠিক না। বেগম খালেদা জিয়াকে আবার উচ্চারণ করেছেন উনি, একটা কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন। আমি আপনাকে বলি যে আমি আজকে দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, 30 লক্ষ শহীদ, আমি 30 লক্ষ শহীদের ঠিকানা সহ তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ দাবি করছি আমি এখান থেকে। আমি 30 লক্ষ শহীদ, আপনি আমাকে একটা কথা বলেন তো, 30 লক্ষ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে? হ্যাঁ, না বিতর্ক না, আমি চাচ্ছি তাদের লিস্ট। আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন যে বিতর্ক নাই, তাই তো? হ্যাঁ, আমি অবশ্যই বলবো বিতর্ক নাই, কিন্তু আমি কিন্তু আপনি লিস্ট অবশ্যই আমরা চাইবো, সেটা তো আমাদের অবশ্যই দাবি যে আমরা একটা লিস্ট চাইবো। আমরা আবার এটা বিতর্ক নিচ্ছি, এটি তাজ রহমান। আমি আপনার কাছে বিরতির পর ফিরে এসে জানতে চাইবো যে অনেকটা পারিবারিক রাজনৈতিক কারণে ওঠা ঝড় সামলাতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেব কয়েকদিন সরাসরি কখনো পরোক্ষভাবে বলেছেন দলে গণতন্ত্র থাকুক না থাকুক, জাতীয় পার্টির সিদ্ধান্ত গ্রহণে দল চালাতে তিনি একক অদ্বিতীয়। এই 80 দশকের এক নায়কের কায়দায় কি জাতীয় পার্টি চলছে কিনা, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে এটা জানতে চাইবো। আজকের বাংলাদেশে জনাব এটি তাজ রহমান 80 দশকের এক নায়কের কায়দায় জাতীয় পার্টি চলছে কিনা প্রশ্ন করেছিল বিরতির আগে। তা অবশ্যই না। আপনি কোন ইয়ের উপরে বলতেছেন 80 দশকের
কায়দায় কিদ্দাত উনি রাষ্ট্র যেমন চালিয়েছেন জাতীয় পার্টি সেরকমই চালাচ্ছেন। তিনি বলছেন যে আমি বলেছি সেই জন্য উনি বাবলু মহাসচিব থাকবেন না, মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলবেন, এবং আমি বলেছিলাম বলে রুহুল আমিন হাওলাদার হয়েন নাই, বাবলু হয়েছেন। আমি বলেছি বলে কো-চেয়ারম্যান না থাকলেও সেটাই হবে। আমি আপনাকে বলে জাতীয় পার্টির গঠনতন্ত্রে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের চেয়ারম্যানকে 39 দ্বারা যে ক্ষমতা দেওয়া হয়েছে তাতে কাউকে বাদ দেওয়া নেওয়া, সংযোজন বিযোজন বা কাউকে অন্তর্ভুক্ত করা এটা কিন্তু দলীয় চেয়ারম্যানের এখতিয়ারের ভিতরে। রাইট, এটা দলীয় চেয়ারম্যান করতে পারে এবং এটা কিন্তু জাতীয় কাউন্সিলের মাধ্যমে দেওয়া হয়েছে। সো হুসাইন মাহমুদ এরশাদ দলের চেয়ারম্যান হিসাবে জাতীয় পার্টিতে কাউকে বহিষ্কার যদি করেন ওটা উনি করতে পারেন। এই জিনিসটা কিন্তু বিএনপির চেয়ারম্যান পার্সনকেও ক্ষমতা দেওয়া আছে, বিএনপির গঠনতন্ত্র আপনি দেখে নেবেন, সেই ক্ষমতাও দেওয়া আছে এবং উনি প্রয়োগ করতে পারেন। এটা করা হয় দল শৃঙ্খলা ফিরে রাখার জন্য, আনার জন্য। যেখানে সোফার 5 ভাগ হয়েছে সেই জন্য। আচ্ছা শুনেন, এই 5 ভাগ রাজনৈতিক দলের এই ভাঙ্গাটা এখানে কিন্তু না, দুনিয়ার বিভিন্ন দেশে দেখবেন রাজনৈতিক দল ভাঙ্গে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কংগ্রেস ভাঙ্গে নাই, কংগ্রেস কি ভাঙ্গে নাই? কত কংগ্রেসের মতো দল ভাঙ্গে নাই? ভাঙ্গে। রাজনৈতিক দল ভাঙ্গা এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা হইতেই পারে। কিন্তু দল জাতীয় পার্টি যদি বলেন সেটা হলো হুসাইন মাহমুদ এরশাদ, এবং জাতীয় পার্টিতে যতদিন হুসাইন মাহমুদ এরশাদ থাকবেন সেটাই। আমাদের যে ভেদাভেদ এখন আছে সেই ভেদাভেদটা সাময়িকের জন্য এটা ঠিক হয়ে যাবে। দলের নেত্রী বলেছেন, বিরোধী দলের নেত্রী বলেছেন যে আলোচনা করে। অনেকেই বলছেন যে আপনাদের এই ভেদাভেদটা আসলে এক ধরনের গ্যালারি শো, আপনারা সরকারের সাথে আতাত করে এক সময় ভেদাভেদ করেন, এক সময় মিল করেন। শুনেন, সেটা হচ্ছে যে দলের মধ্যে আলোচনায় থাকা। আমি আপনাকে বলি, কারণ আপনার মন্ত্রিত্বে আছে, একটা পত্রিকা আসছে যে মাননীয় বিরোধী দলের নেত্রী এবং দলের চেয়ারম্যান হুসাইন মাহমুদ এরশাদ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এটা আলোচনার শেষ করবেন। কোথায় মাননীয় বিরোধী দলের নেত্রী বলেছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এটা সমাধান করবেন? কোথায় হুসাইন মাহমুদ এরশাদ বলেছেন? অতি উৎসাহিত হয়ে কিছু সাংবাদিকরা যদি এটা লেখে জাতিকে বিভ্রান্ত করে তাহলে বলেন আমরা কি করব? আমরা দেখেছি যে রওশন এরশাদ ক্যামেরার সামনে একটি কথা বলে সাংবাদিকরা যখন আবার জিজ্ঞেস করেছেন যে আপনি এটা কেন বলেন, উনি বলেছেন যে আমি এটা বলি নাই। কোনটা বলেছেন উনি? আমি আপনাকে বলি, ঘটনাটা মনে করে দিই। এরশাদ সাহেব একটি সম্মেলন ডেকেছিলেন, রওশন এরশাদ উপস্থিত হয়ে সেখানে বলেছেন এই সম্মেলনের বিষয়ে আমাকে কোনো কিছু জানানো হয় নাই, সেটি আমরা ক্যামেরায় দেখিয়েছি। পরে যখন উনি বেরিয়ে আসছেন আমরা তাকে জানতে চেয়েছি যে আপনি এই কথা বললেন, এটা কি কেন বললেন? বলে যে আমি তো এই কথা বলি না, আপনারা এটা বানায় বলছেন। আচ্ছা, আপনার এটা যদি রেকর্ড থাকে, আপনার আমার জানা নাই এটা, কিন্তু যে আমাদের পত্রিকায় বাইর হইছে যে আপনার রেকর্ড আছে। আমি এর আগে সম্মেলনের কথা বলছি। আচ্ছা, বিরোধী দলের নেত্রী বলেছেন যে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটা উনিও বলেছেন যে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলি নাই। ইভেন তো সেইখানে সেদিন আপনার রেকর্ডেড প্রোগ্রাম করা হয়েছে লাইভ, সেখানে কাগজও আছে, এখানে কিন্তু জিয়াউদ্দিন বাবলু বলেন নাই রওশন এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান। না, সেটি অন্য কথা। কিন্তু আমি রওশন এরশাদের কথা যেটি বলছি সেটি হচ্ছে যে একটি আঞ্চলিক সম্মেলনে তিনি এই কথা বলে যে আমাকে এই আঞ্চলিক সম্মেলনের কথা জানানো হয় না। যেটা বলতেছেন তা আমি জানি না, এবং আমি যদি আপনি বলতেছেন আপনার যদি রেকর্ড থেকে থাকে, আমি বলতেছি আমাদের নেত্রীও বলেন নাই, নেতাও বলেন নাই যে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব। আমাদের দলের চেয়ারপারসন বলেছেন যে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমি দেখা করে বলবো আমার বিশেষ দূতের পোস্টটা যেন আমাকে থেকে অব্যাহতি দেওয়া হয়, সেটা দেখা করব। আর মন্ত্রীদেরকে সরিয়ে আনার জন্য বিরোধী নেত্রী বলেছেন আমি গিয়ে দেখা করবো মন্ত্রীদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ তাজুল ইসলাম। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সাম্প্রতিক কিছু বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে আপনারা বেশি উন্নয়ন কম গণতন্ত্র নিয়ে এগিয়ে যেতে চাইছেন, অথচ আমরা মুক্তিযুদ্ধ যে করেছিলাম সেই মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে একটি বড় অংশ জুড়ে গণতন্ত্র রয়েছে। সেই গণতন্ত্রটাইও হচ্ছে এরকম যে এখন আপনারা মনে করছেন যে বেশি উন্নয়ন করে কম গণতন্ত্র হলেও কোনো রকম কোনো অসুবিধা নাই। আমরা তো আর যে 4টি মূলনীতি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেগুলির ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে খুব বেশি যে দেখি, কারণ ধর্মনিরপেক্ষতা তো আসলে আওয়ামী লীগের মধ্যে এখন নাই, সমাজতান্ত্রিকভাবে দেশ শাসিত হচ্ছে না, গণতন্ত্রও আসলে রক্ষণে আমরা কতটা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে আছি চেতনার সঙ্গে। সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটু অনেক সময় লাগবে। আপনার প্রায়োরিটি মনে ডেমোক্রেসি, গণতন্ত্র নিয়ে। তো আমি এই কথাটা কোনো রাজনৈতিক আওয়ামী লীগের নেতৃত্বের পক্ষ থেকে এসেছে এই কথাটা আমার একেবারেই জানা নাই। আর আমি মনে করি গণতন্ত্রের চর্চা বরঞ্চ আওয়ামী লীগ বেশি করার পক্ষে, এবং গণতন্ত্রের অর্থ হলো জনগণের পার্টিসিপেশন ইন অল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি মেকিং ইস্যু। এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে প্রথম 96 সনে টু মেক দ্য পার্লামেন্ট এম্পাওয়ার্ড, উনি উনি স্ট্যান্ডিং কমিটিগুলোতে উনি চেয়ারম্যান করেছেন এমপিদেরকে, এর আগে কিন্তু মিনিস্টাররাই থাকতেন। অর্থাৎ এটাও একটা ডেমোক্রেটিক কালচারকে এম্পাওয়ারমেন্ট দেওয়া। আর আজকের এই সময়ে আমরা দেখি সর্বত্রই আমরা বিভিন্নভাবে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে এবং অ্যাকাউন্টেবল করা হচ্ছে এবং ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করা হচ্ছে, ডিজিটালাইজেশন করা হচ্ছে। অল দিস থিংস আর ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন
হুইচ ইজ দ্য অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ইস্যু অফ ডেমোক্রেসি। এখন আমি ডেমোক্রেসি, ওনারা বলেন যে ডেমোক্রেসি নাই অথবা ডেমোক্রেসির কথা আমরা বিশ্বাস করি না। কে বললো এই কথাটা? আমরা ডেমোক্রেসির কথা বেশি বিশ্বাস করি এবং সব আওয়ামী লীগ কোন প্রমাণের ভিত্তিতে আপনি এটি বলছেন যে ভোট দিতে গিয়ে দেখা যাচ্ছে ভোট দেয়া হয়ে গেছে, ভোট করতে পারছে না? এটা আবহমান কাল থেকে এরকম কিছু নজির আমাদের দেশে নাই, এই কথাটা ঠিক না। আমি অন্য ডেভেলপ কান্ট্রির কথা নাই বা উদাহরণ দিলাম, দুই একটি ঘটনা এরকম সর্বত্র সর্বসময় জনাব তাজুল ইসলাম, আমি সৈয়দ আশরাফের কথা বলি। সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তিনি বাজিতপুরে গিয়ে খুবই মন খারাপ করে বলেছেন, এই একটি বাজিতপুর আমাদের যদি নির্বাচনে নাও আসতো তাও তো আমাদের কিছু চাইতে আসতো না, এবং সেটি খুব দুঃখ নিয়ে বলেছেন, কারণ বাজিতপুরে ভোট চুরি হয়েছে। না, আমি একেবারে এটা আমি কখনোই বুকে হাত দিয়ে বলতে পারবো না যে বাংলাদেশে শতভাগ ভোট একেবারে সুষ্ঠু হয়েছে, কিন্তু যে সমস্ত বেঞ্চমার্কগুলোকে আপনি বিবেচনায় এনে নির্বাচনকে আপনি একটা ঠিক আছে, গণতন্ত্রের বেঞ্চমার্কটাই আপনি দেখি, নির্বাচনটা আপনি বাদ দেন, গণতন্ত্রের মধ্যে একটা হচ্ছে বাক স্বাধীনতা। আপনি কি মনে করেন যে পুরোপুরি বাক স্বাধীনতা এখন আছে? কেন নয়? তাইলে আজকে হাবিব সাহেব যে কথাগুলো বলছে, আমি বলছি, তাজ রহমান সাহেব বলছেন, এটা কি বাক স্বাধীনতার অংশ নয়? আপনি আমাদের মিডিয়াগুলো এত সুন্দর করে সরকারের একেবারে অনেক বেশি সমালোচনা করার, একেবারে আপনার বাধা মুক্তভাবে সমালোচনা করার, আলোচনা করার, পর্যালোচনা করার, এবং আমরা এখানে ডিবেট করার যে ব্যবস্থা করা হয়েছে, ইজ ইট নট দ্য রাইট ডেফিনেশন ফর দ্য ডেমোক্রেসি? আমার মনে হয় কিছুটা পিক এন্ড চুজ নাই তাজুল ভাই? আমরা কি দেখি না যে এরকম অনেক অনুষ্ঠানের অনেক একটা অনুষ্ঠান করে যাওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়েছে, এরকম অভিযোগ বিএনপিরা করে? এটা আমার মনে হয় আওয়ামী লীগের কোনো আমলে এটা ঘটে নাই। আওয়ামী লীগের এই মেয়াদকালে অথবা এই গত মেয়াদকালে একটা ঘটনা ঘটেছে সুনির্দিষ্টভাবে যদি বলা যায়, তাইলে আমার জন্য আমার তথ্য ভান্ডারটা সমৃদ্ধ হতো। আমি একেবারে সত্য বলছি। আমার এই মুহূর্তে শওকত মাহমুদের কথা মনে পড়ছে। শওকত মাহমুদের কথা মনে পড়ছে। শওকত মাহমুদকে কখন গ্রেফতার করেছে এরকম সুনির্দিষ্ট দায়িত্ব তারিখ আমার কাছে জানা নাই, এবং এটা কি আসার কারণে হয়েছিল নাকি তার আগে মামলা ছিল? হাবিবের কাছে আমি একটু শেষ করি। অনেকক্ষণ বলতেন তাজুল ভাই, আসলে অনেকক্ষণ বলেছেন, আমরা একটা বিরতিতে হাবিবের কাছে ফিরি। আজকের বাংলাদেশের জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি বিরতির আগে বলছিলেন যে এই বিষয়ে আপনার কথা আছে যে বাক স্বাধীনতা প্রশ্নে, গণতন্ত্রের অন্যান্য লক্ষণগুলি প্রশ্নে আপনাদের যদি আপনি একটু বলেন। আমার আরো দুই একটি বিষয় ছিল। দুই একটি বিষয় থাকলে পারে, আমি যেহেতু এই কথা বলছি, আমি বিনীত ভাবে তাজ ভাইকে বলতে হবে আমাদের তাকান, জি আরো ভালোভাবে থ্যাংক ইউ। আই হ্যাভ এ নির্দিষ্টতে তাকান। পুরা নির্দিষ্ট। আমি কোন হাবিব? এটাই তো আমার, আমি সেই হাবিব জি, যে হাবিব বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছে। ইয়েস। আমি সেই হাবিব, ইয়েস, যে হাবিব শেখ হাসিনা যখন গৃহবন্দী ছিল সরব হওয়ার চেষ্টা করেছেন তাকে মুক্ত করার। শিওর। আমি সেই হাবিব যখন আওয়ামী লীগের মিছিল করতে ওই উপজেলা 2 ধাপের নির্বাচনে 20 পর্যন্ত পাওয়া যায়নি, প্রথম নেতৃত্ব হচ্ছে আমি সেই হাবিব। আমি সেই হাবিব। কিন্তু হাবিব ভাই, এগুলি আমি বলি আমার উন্নত দেওয়ার সময় কেটে নেন, আমার কাছে বলতে হবে। জি জি জি, আমি সেই হাবিব। জি, 1990 সালের এরশাদের পতন পর প্রথম রেডিও টেলিভিশনে আমি বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি স্থন করেছি। আমি সেই হাবিব। না ঠিক আছে ভাই, এটি লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হচ্ছে না। আওয়ামী লীগের আগে আমি বলছি গণতন্ত্রের মানুষ করেন না, আপনি আমাদের না। আমি তো গ্রেপ্তার হলাম 12 জানুয়ারি আপনার ঈদ থেকে, 24 টেলিভিশন থেকে গত বছর। আপনি দেখলেন না? আপনি বলতেছেন যে কাউকে দেখলেন, আমাকে দেখলেন না? আমি 12 জানুয়ারি 2015 সালে টেলিভিশন থেকে আমার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গেল। আপনি বলছেন টেলিভিশনে আপনি কি বলেছিলেন? আমি টেলিভিশন বলেছিলাম। আপনি তো টেলিভিশনে এগুলি বলেছিলেন যে আপনি ছাত্রলীগের হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের সাবেক সভাপতি, সেগুলি আমি সব বলেছিলাম। না, টেলিভিশনে বলার জন্য তো আপনি গ্রেফতার হন না। টেলিভিশনে বলার জন্য গ্রেফতার হন না। অনেক কথা বলেছেন, তার ভিতর বললাম কবিতা বলেছিলাম যে আগে আমরা শুনতাম যে সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিন আমরা যেন ভালোভাবে চলি। ওই দিন অনেক কথা বলার পর সরকার দুর্নীতি ফিস্টি দেওয়ার কথা বলার পর বলেছিলাম, এখন সরকারি এমপি মন্ত্রী আপনি সারাক্ষণ সরকারের দুর্নীতি ফিস্টাই দেন, বলে মনে মনে বলে এখন আপনি গ্রেফতার হন না। সুইজারের মিথ্যা কথা বলি। আমার কথাটা একটু শেষ করে দেন। আপনি তো আজকে উনি বললেন যে বাক স্বাধীনতা আছে, আজকে আপনি কেন গ্রেফতার হবেন না? না, কোথায় বাক স্বাধীনতা? হ্যাঁ, আজকের এই টেলিভিশনটা কার? আজকে আপনি কথা বলছেন, আপনি কথা বলে এই টেলিভিশনটা আমাদের, আপনাদের, আমাদের। এটা সরকারের না। না, সরকারের টেলিভিশন আছে না, ভিটিভি। হ্যাঁ, কোনদিন ডাকে আমাদের?
আরে, কোনদিন বিরোধী আমাকে দলকে তো ডাকে, ডাকে বাকশাল নাই। তো বলতে না, না, ডাকে না না, বোধহয়। হাবিব ভাই, আমার ডাকে না নাই। না, আমাকে ডাকে আপনাদের নাই। লোকে করে। আমি যাই না এবং কিন্তু- শুধু এই যে আপনি একটা কথা বলছেন, আমি আপনাকে যাই আমি নাই। আন্তরিকভাবে ধন্যবাদ আমি জানাচ্ছি। গোটা জীবনে একবার গেছি। বাংলাদেশে অনেক হাবিব মিডিয়া আছে যে মিডিয়াগুলোতে 3 জন 4 জন আওয়ামী লীগকে ডাকা হয়, সেখানে বিরোধী দলকে ডাকা হয় না। কিছু কিছু ক্ষেত্রে না, এরকম হতে পারে যে বিরোধী দল যায় না। বেগম যায় না। জিয়া আরেকটি কথা বলেছেন যে টক শোতে ডাকেই নাকি না, বিএনপির ডাকেই না, যেতে হয় ডাকেই না। না। আমি বিএনপির প্রত্যেকটি নেতাকে আমি বলতে চাই যে আপনি- আপনারা যে না, কেউ আপনারা কিন্তু বেগম আসেন। জিয়া সহ, না, ডাকেই বেগম না। জিয়া সহ আপনারা আসতে পারেন অনেকে বা আমি ডাকে যাইতে না, পারি আপনার ডাকলে কাছে। শোনেন, ডাকলে আমি একদিন একটা টেলিভিশনে বলেছিলাম জি। যে 3 জন আওয়ামী লীগের ডেকেছেন আর আপনি উপস্থাপক, আপনাকে আমি সম্মান দিয়ে বসে, আপনি একাই 2 জনের সমান আওয়ামী লীগের, আপনি 5 জন আর আমি একা, তা আমাকে একটু বলার সুযোগ দেন। হ্যাঁ, যে কথা হলো যে আজকে তাজুল ভাই যে কথাটা বলছেন এটা সবারই কষ্টের জিনিস। আজকে গণতন্ত্র আপনি কোথায় দেখলেন? আজকে দেশে গণতন্ত্র আছে? গণতন্ত্র কিরকম? গণতন্ত্র আজকে কিরকম হাই ভাই নদী, বলেন তো? সমুদ্রে, খালে বিলে পালায় বেড়াচ্ছে। না, গণতন্ত্র কিরকম সেটা মানে গণতন্ত্র চোখে দেখা যায় না। দেখতে কেমন সেটি? এখন থেকে এই গণতন্ত্র, এই গণতন্ত্র, কবে ওই ছিল গণতন্ত্র। বললে আমার একটু সুবিধা আগে হবে। ছিল। কোন সময়টায়? না, আগের থেকে কম বেশি ছিল। মানে কোন সময়টা বেশি ছিল সবচেয়ে? কোন সময়টা বেশি ছিল? ধরেন না, 76 থেকে আমি বলি 79, যে- না, আমি বলি যে- 76 থেকে 79 সবচেয়ে বেশি ছিল না, গণতন্ত্র। 91 থেকে 2008 সাল পর্যন্ত ছিল। 91 থেকে 2008 সাল হ্যাঁ। পর্যন্ত অনেক গণতন্ত্র ছিল। অনেক গণতন্ত্র ছিল। 2008 এর পর থেকে গণতন্ত্রটাই আছে। 73 সালে- 8 পর্যন্ত 73 সালে- যদি থেকে থাকে 73 তাইলে যে তারেক জিয়া এবং মনে করেন 2008 কোকো থেকে গ্রেফতার হলো, বেগম 2008 জিয়া আমি গ্রেফতার হলো, ওই সময় 2091 সাল থেকে কি গণ- বলছি। তাইলে গণতন্ত্র 91 সালের উঠেছে। নির্বাচন থেকে যে 4টা নির্বাচন হয়েছে, হ্যাঁ। সেই নির্বাচনে 4টা সংসদ হয়েছে, সেই সংসদে একমাত্র 5 বছর সময় অতিক্রান্ত করেছে। আচ্ছা, আর করে নাই। আমাদেরকে আর গণতন্ত্রের কথা আপনি বললেন, তাদের ভাই মনে করার দিই, 300 আসনের ভিতরে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, সেটা গণতন্ত্র হয় না। এটা নিয়ে অনেক কথা 154, হয়েছে। 55 পরে একটা। এই কৃতিত্ব তো আপনার, এই কৃতিত্ব আজকে- আপনাদের, না, এই কৃতিত্ব আমাদের- আপনাদের। করে দিচ্ছেন। আপনাদের কৃতিত্ব। কেন এই কিন্তু 96 আওয়ামী লীগ করে দিয়েছিল তো? না, এই আওয়ামী লীগ কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচন গিয়েছিল, আপনার, হ্যাঁ জানি তো। না। 96 সাল 15 ফেব্রুয়ারি নির্বাচনকে আওয়ামী লীগ গিয়েছিল, হ্যাঁ, সেজন্য আপনারা আওয়ামী লীগ যায় নাই, সেজন্য হচ্ছে আপনারা- জাতীয় পার্টি যায় নাই, সেজন্য আপনারা ফ্রিডম জামাত পার্টিকে যায় নাই, বিরোধী দলের জামাত যায় নাই। মর্যাদা দিয়েছিলেন। ফ্রিডম পার্টি তখন কেউ ছিল না, দিয়ে কি করছে? না, করছে কি? এখন আপনারা না, ছিলেন না বলে তো। না, কি করছে? প্রথম অধিবেশনে তো, সংসদে প্রথম অধিবেশনে তো, যেটা তত্ত্বাবধায়ক সরকার যে বিধান সংবিধানে ছিল না, জি। সেটাকে প্রতিষ্ঠিত করে বেগম প্রেসারে। খালেদা ক্ষমতা হস্তান্তর আমাদের আর সময় না, আমরা একটু তাজ ভাইকে 30 সেকেন্ড শুনবো। সেই জন্য খালেদা জিয়াকে সম্মান প্রদর্শন করা উচিত যে উনি গণতন্ত্রের ভিতটা রচনা করেছেন এবং রাষ্ট্রপিতা সরকার থেকে সংসদে গণতন্ত্রে এসেছেন। আজকে আমি সবচেয়ে যে কথাটা বলবো, বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, উনি দেশের রাষ্ট্রপতি জিয়া রহমানের উনি স্ত্রী, উনি একটা বীর মুক্তিযোদ্ধা, জি, জি, উনি স্ত্রী, উনি সেনাবাহিনী প্রধানের স্ত্রী। জি। উনাকে নিয়ে এত সে খেলা, টানা টানি, টানা হেসরা, এত কিছু মনে হয় করা উচিত না। না, ঠিক আছে, কিন্তু উনারও বোধহয় এই সব না, উনি বিষয়ে ওটা কথা- বলেন নাই তো। না, উনি বললে আবার বলছেন না। যেটি বলেছেন সেটি বলেন না, নাই যেটি বললে বলেন তো উনি সমস্যা। ওইভাবে বলেন না, উনি তালিকা চেয়েছেন। হ্যাঁ, সেটি বলেন। আমি এখনো তো বলবো যে তালিকা 30 আপনি লক্ষ বিতর্ক তালিকা আছে আমরা সেই বলবো, কথাটি আমি শুনলেন বলবো। আপনি, তারপর আপনি বলছেন না। উনি বলেন নাই। আপনি বরং বেগম জিয়াকে বলেন যে উনি বিতর্ক নাই, এটি আবার বলুক। না, বিতর্ক- উনি এটা আল্লাহ সুবিধা। ওনাকে রহমত উনি করেন। এর আগে যে উনি বক্তৃতা আল্লাহ যদি দিয়েছেন, ওনাকে রহমত করেন, উনি আবার প্রধানমন্ত্রী হলে অবশ্যই উনি শুধু 30 লক্ষ প্রধানমন্ত্রী হলেই কথা বলবেন আর এমনি বলবেন না। না, জনাব এটি এমনি তাজুর বলবেন রহমান তো। এমনি বলা উচিত আর কি। আপনি দেখবেন, প্রধানমন্ত্রী আপনি- হলে বলবেন। স্বাধীনতা দিবস আমি- দেখবেন। আমি কি তাজ ভাই- question আছে তাজ ভাই- খালেদা না, তাজ আপনি ভাই- স্বাধীনতা দিবস দেখবেন, জি এই 26 মাস সামনে দেখবেন, জি। বেগম খালেদা স্টেটমেন্ট কি কোয়েকশন কি খালেদ ভাই? জি তাজ ভাই, আমি এই প্রসঙ্গে আমার কাছে প্রশ্ন যেগুলো আছে সেগুলো অনেক প্রশ্ন। আমি শুধু বলতে চাচ্ছি যে দূতের পদ ছাড়তে এরশাদ নিজে এবং দলের সদস্য মন্ত্রীর পদ ছাড়তে মন্ত্রীদের উৎসাহিত করা হচ্ছে, শেষ পর্যন্ত আসলে কোনটি হবে বলে মনে হয়? আমাদের একদমই সময় নেই, 20 সেকেন্ড। না, আমি দেখেন দলের আমাদের চেয়ারম্যান হুসাইন এরশাদ বলেছেন আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে গিয়ে আমার বিশেষ দূতের পদটা ছাড়ার জন্য আমি রিজাইন দিব, যে এটা ওনাকে আমি অবহিত করবো, দেখা করবেন, সেটা বলেছেন। এবং মন্ত্রীরা আসবেন, দলের নতুন চেয়ারম্যান এবং দলের বিরোধী দলের নেত্রী যে সংসদে এখন আছেন, বলেছেন যে এটা প্রক্রিয়ার ব্যাপার, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলবো যে আমাদের মন্ত্রীটা বেড়ে আসতে হবে। সেটা তো বলাই আছে, আমরা বাইরে আসবো। আমাদের এই মন্ত্রিত্ব থাকাতে নিয়ে এত মাথা ব্যথা কেন? বিরোধী দল থেকে মন্ত্রিত্ব থাকলে তো দেশের জন্য আরো ভালো। না, ঠিক আছে, তাহলে এটা খারাপ কিছু না। আমরা যদি দেশের কিছু করে যেতে পারি মন্ত্রিত্ব থেকে, তো খারাপ তো কিছু না। বিরোধী দলের ভূমিকাও পালন করে যাচ্ছি। তবে আমার মনে হয় ফুললি বিরোধী দল হলে আমাদের সবাই বলবে যে এখন মন্ত্রিত্ব নাই, তারপরেও হাবিব ভাই বলবে না জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল মনে করি না। তাজুল ভাই, জনাব তাজুল ইসলাম, আমাদের 20 সেকেন্ড সময় আছে। আপনি যদি এই পর্বে আর কোনো কিছু বলতে চান, আমি আবারও এই কথা বলতে চাইছি যে দলের আত্মতুষ্টি নিয়ে সতর্ক করে দিয়েছেন স্বয়ং ইমিরেটস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। আপনারা খুব আত্মতুষ্টিতে ভুগছেন কিনা, অনেকদিন ধরে ক্ষমতায় আছেন, এরকম অনেকে মনে করছেন যে আপনারা ক্ষমতা থেকে যাবেন না, এরকম আপনাদের শরীরী ভাষা এরকম মনে হচ্ছে। না, এরকম যদি আমার মনে হয় কেউ মনে করেন, এটা একেবারেই ঠিক না। আওয়ামী লীগ একটি তৃণমূল থেকে উঠে আসা বহু লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যম দিয়ে ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত
অনেক প্রতিকূলতার মাঝে আজকের এই অবস্থায় এসেছে। আওয়ামী লীগ আমি মনে করি না যে এরকম একটি ধারণা নিয়ে বসে থাকবে, এবং যদি কোথায় ত্রুটি থাকে অবশ্যই এই আওয়ামী লীগকেও এই ব্যাপারে জনাব তাজুল আরো ইসলাম, বেশি জনাব করে হাবিবুর রহমান, হাবিব সঠিকভাবে জনাব কাজ এটি তার করা জমান উচিত। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।